বিধানসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে কিন্তু অন্যতম সোনারপুর দক্ষিণ, এবং সেখান থেকে এবারে বিজেপির প্রার্থী, বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী, রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় আজ রয়েছেন আমাদের সঙ্গে। দিদি, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই যে জিনিসটা জিজ্ঞেস করব, যে রাজ্যসভার সাংসদ, পরবর্তী সময় বিধানসভা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, অন্যান্য লড়াইয়ের থেকে এবারের লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন? এবার 2016-তে আমি যা লড়েছি সেটা তো একদম একটা আনট্রেন্ড পলিটিশিয়ান ছিলাম। জাস্ট ন্যাচারাল ইনস্টিংক্টে যেভাবে আন্দোলন করতে হয় সেটাই করেছি। যেভাবে কোথাও কিছু ঘটলে মানুষের মানে একটার পর একটা অ্যারেস্ট করানো, থানায় গিয়ে বসে চলতো, বদমাইশি এখনও চলে। তো সেটা একটা সেই সময় আমার সেইটা কাজটা ছিল, তো সেগুলো করেছি। এবার এবার আমি তার মাঝখানে একটা সুযোগ পেয়েছি বিজেপির কাছ থেকে, যেখানে আমি সাড়ে পাঁচটা বছর আমি এমপি থেকেছি এবং কাজ করেছি, মানে প্রচণ্ডভাবে অ্যাটেন্ডেন্স এবং কাজও মানে প্রচণ্ড করেছি। প্রত্যেকটা কমিটিতে আমি রেগুলারলি পার্টিসিপেট করেছি, এভরিডে, মানে উইদাউট ফেল। এবং তার সঙ্গে শুধু মানে বসে থাকা নয়, আর বসে সব কিছু শুনে চলে আসা নয়, তার প্রতিবাদ প্রতিরোধ অনেক কিছু যেখানে করতে হয়েছে সেখানে করেছি। দিদি, প্রচার আপনি করছেন, মূলত কোন কোন ইস্যুগুলোকে সাধারণ মানুষের কাছে প্রচারের হাতিয়ার হিসেবে নিয়ে যাচ্ছেন? কোন বক্তব্যকে তুলে ধরছেন মানুষের কাছে? দেখুন, পশ্চিমবঙ্গবাসীর জন্য বেশ কিছু ইস্যুই কমন উইথ সোনারপুর। যেমন আমি একটা সিম্পল কথা বলি, সোনারপুর খুব বর্ধিষ্ণু এলাকা এবং খুব শিক্ষিত সমাজের বাস ওখানে। ওখানে পুরনো আদি বাড়ি অনেকগুলো আছে, অনেক বড় বড় মানুষের ওখানে বাসস্থান, জন্মস্থান ছিল। মানে আদি কিছু মানে রাজপরিবার টাইপের পরিবার আছেন, যাদের প্রচুর জায়গা জমি নিয়ে সেরকম প্রচুর আছেন। এবার সেটা আস্তে আস্তে কীভাবে জানি না, এখন সে জলাজমি মানে ভরানো থেকে শুরু করে সব ভয়ানকভাবে চলছিল, অনেক বছর ধরে চলছিল। সাধারণ মানুষকে একটুখানি বোকা বানিয়ে বুঝতে না পারে রুল, তো সাধারণ মানুষ সত্যি সত্যি সাধারণ মানুষ বোঝার কথা না, কি রুল, কোথায় রুল ভাঙছে। তো এই করে করে একটা ইলিগাল সিস্টেম ওখানে তৈরি হয়েছে, সেগুলো একেবারেই ঠিক নয়। তার মধ্যে মানে যেহেতু সারা পশ্চিমবঙ্গেই কাজের একটা সংকট, মাননীয়াকে চাকরি করতে বলে উনি তখন বলেন যে তুমি ঘুগনি বেচো। তো তারপরে এই আর কি, সব সমস্যাগুলো কমন। আর ওখানকার একটা বীভৎস বড় সমস্যা, স্পেশালি যেহেতু একটু পুকুর আছে বলে তাও একটুখানি বাঁচোয়া, একটুখানি জল কমে, আদারওয়াইজ ভয়ানক ওখানে, মানে বেশিরভাগ জায়গাতেই ওখানে এক কোমর জল হয়ে যায়, এক হাঁটু জল হয়ে যায়। একটু মানে দুপাশা বৃষ্টিতে রাস্তা ভেঙে যায়, একটু রাস্তা বানায় না কিচ্ছু, কি খারাপ। মানে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া রাস্তাগুলো আর প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা, ওই হাইওয়েটা, বারুইপুর যাওয়ার হাইওয়েটা, ওইটার জন্য বেঁচে গেছে। কী দুরবস্থা বাচ্চাগুলো, মানে বাবা মা কি গরিব। আমি বললাম যে এইরকম কাজে দেন কেন? বলে কি করব, খাবো, ওদের পেটের ভাত জোগাড় করবো কোথা থেকে? চাষবাস তো উঠেই গেছে, এই কৃষক সম্মান নিধি মানে এত, মানে আমরা মাত্র কয়েক বছর আগে তো দিতেই দিচ্ছিল না। এবার 21-এর সময় প্রচণ্ড লড়াই ঝগড়া শুরু করে তখন পিএম বললেন যে আপনারা শুধু লিস্টগুলো আমাকে পাঠান, আমাদের মানে কেন্দ্র সরকারে পাঠান আর কি। তো তখন থেকে কৃষক সম্মান নিধিটা বিজেপির মানে বিজেপি সরকার থেকে, কেন্দ্র সরকার থেকে আসতে পারছে। তাও তো অর্ধেক লিস্ট দেয় না, যার পাওয়ার কথা না তাকে দেয়, আর যার পাওয়ার কথা তাকে দেয় না। এইসব বাদ বিচার করে করে একদম একসাকাণ্ড। দিদি, এসআইআর এবারের নির্বাচনের ক্ষেত্রে একটা অন্যতম ইস্যু। অনেকে বলছে যে এসআইআর ইস্যু বিজেপি যেভাবে ভাবছে, সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর ইস্যু বিজেপির ব্যাকফায়ার হতে পারে। আপনি কি ভাবছেন? মানে আমি আমি এখানে যে সব ন্যারেটিভ তৈরি করে না, এই রাজনীতি করে করে তো পশ্চিমবঙ্গের দুর্দশা করে দিল।
যে ন্যারেটিভ তৈরি করছে যে এসআইআর করেছে বিজেপি সুবিধার জন্য, এখন বিজেপির অসুবিধা হয়ে গেল। তা নয়, এটা দেশের সুরক্ষার ইস্যু। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন 1 বছর আগের বোধহয় গল্পটা। হ্যাঁ, সব জাল এক ধৎপট ধর করে ধরা পড়ছে। জাল চক্র, আধার বানাচ্ছে জাল, ভোটার বানাচ্ছে জাল, মানে সে একটা মানে বিশাল লম্বা লিস্ট। আমি জাল লিস্ট লিখে একটা মানে বানিয়ে রেখেছিলাম, একটা ওয়ার্ডে আছে আমার কাছে। তো সেই রাজ্যে এই জালি ভোটাররা থাকাটা দেশের জন্য, সুরক্ষার জন্য খুব একটা হানিকারক বিষয়, ক্ষতিকারক বিষয়। এবং যারা সৎভাবে বাঁচতে চায়, যারা আমি আমার নিজের সম্মানের সঙ্গে ভোটটা দিয়ে যাব, সে যাকেই দিক না কেন, সে যেন ভোটটা দিয়ে মনে করে যাচ্ছে আমাদের এতগুলো লোক এখানে ভোট দিয়েছে, তাহলে এরকম একটা সংখ্যা আমরা এক্সপেক্ট করতে পারি। কিছুই বলা যায় না পশ্চিমবঙ্গে, কারণ এক একটা বুথে ধরে ধরে আর জাল মানে ছাপা ভোট দিতে দিয়ে ভুলে যায় যেখানে 1000টা সিট রয়েছে, মানে 1000টা রয়েছে, সেখানে 1100 হয়ে গেছে, হচ্ছে ছাপা দিয়ে ফেলেছে। তো এই যে অনিয়ম এবং বেনিয়মের একটা অভ্যেস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, ইটস নট রাইট। আর এই যে কমিশন নাকি বিজেপির হয়ে কাজ করছে, এবার বোঝো ঠালা তোমরাই বলো, কমিশন যদি বিজেপির হয়েই কাজ করতো তাহলে তো বিজেপির ক্ষতি হতে দিত না, তাই না? তো বেছে বেছে লোক বাড়তো। আচ্ছা, বিজেপির লিস্টে কারা কারা আছে, তাহলে এদের নামটা সরিয়ে দাও, মানে রাখাও। বিজেপির লিস্টে কারা নেই, তাহলে তাদের নাম ছাটো। তো পশ্চিমবঙ্গের এত লোকের নাম বেরিয়ে যাবে, কোনো মানেই নেই। বিজেপির কাছে তো তাদের নিজেদের একটা ফলোয়ার লিস্ট আছে, বিজেপির কাছে তো একটা তাদের নিজস্ব আহ, বড় একটা মানে মেম্বারশিপের তালিকা আছে, তাহলে সেটাই করতে পারতো। এরম এটা যেভাবে এরা অভ্যস্ত না, অনেক বছর ধরে কংগ্রেসের সময় থেকে এভাবে দেখে অভ্যস্ত জীবনটাকে, তো ওভাবেই ভাবে। তা কমিশন মানে খুব কঠিন করেছে এবার কমিশন সব কিছু, 50টা কাগজ, এই সেই, মানে খুব সিরিয়াসভাবে করছে সব কিছু। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। দিদি, আমরা দেখলাম যে মহিলা সংরক্ষণ যে বিল, সেই বিল পার্লামেন্টে পাস হলো না। আমরা মোটামুটি দেখেছি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2014 থেকে বিজেপি কেন্দ্রের সরকার চালাচ্ছে, এবং যে কোনো বিলের ক্ষেত্রে সেই অর্থে সমস্যা হয়নি। ঠিক নির্বাচনের আগে এই বিল আটকে যাওয়া, এটা কি নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে মনে করেন আপনি? না না, কোথায় সমস্যা হয়নি? ফার্মার বিল নিয়ে সমস্যা হয়েছে, পশ্চিমবঙ্গে তো সব কিছু নিয়েই সমস্যা। যা ভালো করবে তাই পশ্চিমবঙ্গের সমস্যা। ট্রিপল তালাক নিয়ে সমস্যা, মানে আমি ফোনে তালাক 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 বলে দিলাম আর তার তালাক হয়ে গেল। আমি মেসেজে তোমাকে তালাক 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 বলে দিলাম আর তার সারা জীবন বউ মানে বাচ্চা সব কিছু নিয়ে সে তালাক হয়ে গেল। সেটা কি কোনো ভালো প্রথা? সেইটাতেও বিজেপি এখানে আন্দোলন করেছে। সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা নিয়েও এখানে টিএমসি আন্দোলন করেছে। রেল জ্বালানো, ট্রেন জ্বালানো, মানে ট্র্যাক ভাঙা, কি না করেছে। রাস্তার পর রাস্তা ঘন্টার পর ঘন্টা হাইওয়ে আটকে রেখেছে। তো ওরা কোন ভালো জিনিসটা চায় বলুন তো? মহিলার সুরক্ষা যে কত বড় একটা জিনিস। আজকে আমরা যেমন মহিলাদের বিধানসভায় পাঠাতে চাই, লোকসভায় পাঠাতে চাই, তার সঙ্গে আমাদের ডিলিমিটেশনটা করতে হবে। কারণ এই যে এখন নাম্বার অফ সিটস আছে 500 সামান্য, সেটা তো কবে 71-এ হয়েছিল, তারপর তো সেটা সিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আর বাড়াতে যাবে না, বাড়ানো যাচ্ছে না। এবার সেইটা সিলটা খুলবে হচ্ছে 2026 সালে। সেই জন্য আমরা চেয়েছিলাম, মানে ভারত সরকার চেয়েছিল, এবার আমরা ডিলিমিটেশনের সঙ্গে আমরা আরক্ষণটা রাখবো। কারণ মানে সিট, মহিলা সিট, হ্যাঁ, রিজার্ভেশনটা করব, মহিলা পার্সেন্টেজ বাড়াবো। কারণ কি, মানে এক একটা এমপি সিটে, খুব সাধারণভাবে বলি, এক একটা এমপি সিটে ধরো, মানে আমি আজকে হিসাব দেখছিলাম, 20 লাখের মতন মানুষ, তার বেশি আছে, 30 লাখের মতন মানুষ আছে। আচ্ছা, তুমি একটা মানুষ হয়ে তুমি 20-30 লাখ মানুষের জন্য সমানভাবে কাজটা করবে কি করে? এই প্রবলেমটা অনেক এমপিরা ফেস করছে। এদের ইচ্ছে হচ্ছে আমি এখন এতগুলো লোকের মাথা হয়ে বসে আছি, এতগুলো লোকের আমি নেতা হয়ে বসে আছি, আমি আর কাউকে ঢুকতে দেবো না।
জনতার সেবা হলো, সুবিধা হলো, অসুবিধা হলো, কারো যাই আসে না। আর জনতা ভাববে আমি তো এমপিকে দেখতে পাই না, এমপিকে তো পার্লামেন্টে যেতেই হবে। তো এমপিকে যখন পার্লামেন্টে যেতেই হবে, তখন একটা জায়গায় দুটো, যেখানে সংখ্যার মাপ করা হচ্ছে, যে এখানে এতখানি সংখ্যা হয়ে গেলে পরে তখন আরেকটা সিট হবে, ডিলিমিটেশন সবাই জানে যা হওয়ার কথা। অ্যাসেম্বলি সংখ্যা বাড়বে, তারপরে পার্লামেন্টের অবভিয়াসলি সিটস বাড়বে, ভাগ হয়ে যাবে। তো এগুলো তো সকলের জন্যই কাম্য, মানে হওয়া উচিত। ওরা সত্যি সত্যিই এই অপোজিশনের পার্টি ইন্ডি জোট না কি বাট বুঝি না, এরা সত্যি সত্যি মহিলাদের সামনে এগিয়ে আনতে চায় না। দিদি, আপনি এই এখন বর্তমানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, এবং শ্রমিকদা রাজ্য সভাপতি হওয়ার পর আমরা যেটা দেখলাম যে দলের মধ্যে বেশ কিছু যে গোষ্ঠী ছিল, দিলীপ ঘোষ তিনি সেভাবে সামনে ছিলেন না, শ্রীতেশ তিওয়ারি, এই পুরো জায়গাটাকে এক করে এবং পুরনোদের মধ্যে থেকেও প্রার্থী করা, নতুনদেরকেও তুলে আনা, আপনি নিজে সংগঠনের একটা বড় জায়গা সামলেছেন, দায়িত্ব সামলেছেন, আপনি এই কিভাবে মূল্যায়ন করবেন আপনার রাজ্য সভাপতি? আমার রাজ্য সভাপতি তো আমার খুব প্রিয় মানুষ, কারণ আমি তো ওনার হাত দিয়ে পার্টিতে জয়েন করেছিলাম। উনি প্রথমবার এসেছিলেন বাড়িতে, আমাকে দিল্লি থেকে খবর পাঠানো হয়েছিল, কিন্তু তারপরে রাহুলদা শ্রমিকদাকে পাঠিয়েছিলেন আমার সাথে দেখা করে আমাকে কথা বলতে আর কি। যখন আমি ফাইনালি রাজি, আমাকে তো বলা হয়েছিল 14তেই, 2014-এ বলা হয়েছিল ইলেকশন লড়ার জন্য। তখন তো আমি বলেছিলাম যে আমি একদম উপর থেকে শুরু করব না, আমাকে শুরু করতে গেলে একটু নিচের পদক্ষেপ কাজটা বুঝে, মাঠের কাজটা বুঝে আমাকে চলতে হবে আর কি, শিখতে হবে। তো সেই জন্য আমি তখন জয়েন করিনি। 15 সালে আমি জয়েন করেছি এবং কার্যকর্তা হিসেবে কাজ করেছি 1 বছর, তারপর মহিলা মোর্চা। তো শ্রমিকদাই তো আমাকে রাজনীতির অনেক কিছু শিখিয়েছেন, নিয়মকানুন, আমাদের পার্টির বেশ কিছু নিয়মকানুন। রাহুলদা, সরি, তো এগুলো তো আর এমনিতে সুমিতা কবি মানুষ, আমার খুব ভালো লাগে। মানে কথায় কথায় আর কি, মানে হিস্ট্রি সম্বন্ধে যে কি ভয়ানক জ্ঞান, এতগুলো বছরের অভিজ্ঞতা, তো ছোট্ট বয়স থেকে আমি শুনেছি উনি রাজনীতি করেছেন। তো সেখানে এত অভিজ্ঞতা, সমৃদ্ধ লাগে ওনার কথাবার্তা শুনলে। আর পট পট করে মুখে কি সুন্দর উত্তর দেন, পট করে কী সব ইন্টারেস্টিং সব কথা বলে দেন। কি বললেন যেন সেটা, আমাদের মুখ্যমন্ত্রী তো সব পারে। কি বললেন, মরুভূমিতে রজনীগন্ধা ফোটাতে পারে। আমার খুব মজা লেগেছে আর কি। তাই একদম প্রথম সারির অভিনয়ের জগতে আপনি থেকেছেন, গান করেছেন, সেখানে আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি আপনার নাচের ছবি। আপনি যতটুকু জানি আপনি বন্দুক চালাতে পারেন। সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ রাজনীতিতে আসার মোটিভেশনটা কিভাবে পেলেন? রাজনীতিতে আসার মোটিভেশন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ওনাকে দেখে রাজনীতি করতে এসেছি। তখন আমার ডে নাইট শুটিং চলতো, এবং ডে নাইট শুটিং চলছিল, তো আমাকে দুজন আমার মানে গাড়ির চালক রাখতে হয়েছিল। একজন আমার শিডিউল মেনটেন করতে পারতো না, এত কাজ আমি তখন করছিলাম। কিন্তু আমার তখন আস্তে আস্তে মনে হতে শুরু করলো যে পরিস্থিতি পদ্ধতি যা চলছে এখানে, কাজের জায়গা তো নোটিস করতে শুরু করলাম, যা আমাদের আগে ছিল না। আর বম্বেতে বহু বছর কাজ করেছি বলে ধাতস্থ হতে পারছিলাম না এখানে এসে যে এটা কী, কাজের পদ্ধতি কী, সারাক্ষণ রাজনৈতিক আলোচনা, এরম তো এরম ছিল না আগে। রাজনীতিটা পশ্চিমবঙ্গে যেভাবে ব্যাখ্যা করা হয়, যে মানে সারাক্ষণ ধরে ভ্রম ফেলানো, সারাক্ষণ ধরে একটা ভুল বার্তা দেওয়া, ভুলভাল মিথ্যে কথা বলা, মানে সারাক্ষণ ধরে যেভাবে কনফিউজ করানোর একটা, এটা আর তো কোথাও হয় না পশ্চিমবঙ্গের বাইরে, এরকমভাবে রাজনীতি হয় না। এই রাজনীতিক এই স্পেশাল কালচারটা শুধুই একমাত্র পশ্চিমবঙ্গে আছে। সেই কারণেই সেই কারণেই আমার রাজনীতিতে আসা, যে এটা চেঞ্জ করতে হবে। যদি আপনার বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ সেই অর্থে তিনিও অভিনেত্রী, প্রার্থী সম্পর্কে কিছু বলবেন? না না না, আমি সবাই মহিলা প্রার্থী, আমি কিছু বলবো না এই নিয়ে। কাজটা করার সুযোগ পেয়েও করা যায়নি, সেটা স্পষ্ট।
মানে যা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং হাইওয়ে হয়েছে, বারুইপুর বাইপাস হয়েছে, তার জন্য মোটামুটি ওই সোনারপুর দক্ষিণের বাসীরা কিছুটা অন্তত স্বস্তিতে যাতায়াত করতে পারছে। আদারওয়াইজ বাকি রাস্তাঘাট অসম্ভব খারাপ। আর সরকারে থাকা সত্ত্বেও, 15 বছর সরকারে থাকা সত্ত্বেও কেন যে তারা মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করেনি, পঞ্চায়েত কাজ করেনি, সব তাদের, অথচ কিছুতেই কিছু কাজ করেনি। কেন করেনি সেটাই একটা বড় সমস্যা। এবং শুধুই টাকা তোলার জন্য, মানে জুয়া সাট্টার ব্যবসা ওখানে প্রচণ্ড, মানে গ্রামেগঞ্জের দিকে আছে। তবে তো ভয়ের ব্যাপার আছে, ভয়ের বাতাবরণ আছে, ভয় দেখিয়ে রাখো আর কি। মানে খুব খুব মানে একটু একটু গ্রামাঞ্চল এলাকা তো, মানে পঞ্চায়েত আছে, বেশ কিছুটা পঞ্চায়েত আছে না, সেটা একটা মানুষের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করা, ভয় দেখানো। এবার একদম ন্যায়ের সরকার গড়তে হবে, এভাবে চলতে পারে না। ভয় ভয় দেখানোর রাজনীতি অলরেডি শুরু করে দিয়েছে, অনেক ভয় দেখানোর রাজনীতি প্রচুর অলরেডি শুরু করে দিয়েছে। তাই আমি আমাদের সবাইকে বলেছি যে একটু ধীরজ রাখো, একটু শান্ত থাকো। ওরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে এখন আমাদের ছেলে মেয়েকে তুলে নেওয়ার জন্য, জেলে ভরে রাখার জন্য। তো সেটা থেকে বিরত থাকো, সাবধানে থাকো। ওরা ওদের ফাঁদে পা না দিয়ে থাকাটাই এখন শ্রেয়। একটা প্রসঙ্গ জিজ্ঞেস করতে চাইছি যে টালিগঞ্জের এই যে টেকনিশিয়ানদের যে সমস্যা, এই বিষয়ে আপনি একটু আলোকপাত করবেন কিছু? হ্যাঁ, ওদের সমস্যাটা তো খুবই জটিল, খুবই জটিল একটা সমস্যায় গিয়ে দাঁড়িয়ে গেছে। নেতারা অনেক কিছু চেষ্টা করছেন, আর মানুষকে পুরো পলিটিসাইজ করে রেখেছে। মানে সেটা ইজ নট রাইট, একদমই ঠিক নয়। মানে এইটা করার ফলে যেটা হচ্ছে যে কাজ কমে যাচ্ছে। এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না, ওটা এই নিয়ম মানতে হবে, ওই নিয়ম মানতে হবে। সেটা করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্সরা আসা বন্ধ হয়ে গেছে। সব নিয়মেরই একটা পার্ট অফ রিল্যাক্সেশন থাকা দরকার। একটা বিগ বাজেটের ছবি, একটা স্মল বাজেটের ছবি, একটা ছোট্ট সাধারণ একটা কেউ কিছু ইউটিউবার কিছু একটা সিনেমা বানাবে, সে তো এক ফান্ডিং নয়, এক তার পরিকাঠামো, মানে তার তো লাগছেও না অত কিছু। তো সেই অ্যাকর্ডিংলি সবার জন্য সিস্টেম ওয়াইজ ভাগ করা, সেইগুলো করা হচ্ছে না। সেগুলো করলে ভালো হতো। এবার করবো, আমরা সব ঠিক করে করবো। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না। এই প্রশ্নটা সবাই করে। আমি আমার আমার কনফিডেন্সটা ইজ নট ইম্পর্ট্যান্ট হিয়ার। মানুষের কনফিডেন্সটা মানুষের মুখ দেখে বোঝা যাচ্ছে, আনন্দ হচ্ছে একটু। কিন্তু আমি তো এরকম একটা মানে স্বপ্নময় জগতে বাস করি না। আমি মনে করি আমার শেষ দিন অবধি আমার কাজ যা আছে তা আমায় করে যেতে হবে, তারপর মানুষের হাতে ছেড়ে দেবো। অনেক ধন্যবাদ দিদি সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম সোনারপুর দক্ষিণের বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এবং ওই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তার যেটা বক্তব্য, যে মানুষের মুখ দেখে, মানুষের শরীরী ভাষা দেখে তিনি বুঝতে পারছেন যে মানুষের মধ্যে চৌঠা মেয়ের জন্য সেখানে, অর্থাৎ সোনারপুর দক্ষিণে পদ্ম ফোটানোর জন্য কোথাও একটা উচ্ছ্বাস তাদের ভেতরে দানা বাঁধছে। এবং এখন দেখার যে 4 এপ্রিল সোনারপুর দক্ষিণের ফলাফলে কি হয়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।